সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের মাটি ছিল পুতিনের বিমান। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এসে পৌঁছলেন। সেই ছবি একবার আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। ভারত সফরে রুশ প্রেসিডেন্ট এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নয়াদিল্লির মাটি ছিল প্রেসিডেন্টের বিমান, সেই ছবি এখন আমরা দেখাচ্ছি। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এরপর নিরাপত্তা বলয়ে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি সেই বিমান এসে পৌঁছলো ভারতের মাটিতে, নির্দিষ্ট সময়ে এসে ভারতে পৌঁছলেন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজকে সকালবেলায় খানিকটা অপ্রত্যাশিতভাবেই হঠাৎ করে আকাশে মেঘ করলো এবং তারপর এক পশলা বৃষ্টি হলো। আপনারা ভাবতে পারেন এটা আবহাওয়াজনিত বৃষ্টি, তা নয়। এটা হলো মুর্শিদাবাদের বহরমপুরের মাটিতে দলীয় সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক, কিন্তু হঠাৎ করেই খবর গেল তার কাছে যে দল সাসপেন্ড করেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। খানিকটা উত্তেজিত আমরা দেখলাম হুমায়ুন কবিরকে। তিনি বললেন কালই অবসর দিয়ে দেব ইত্যাদি, এবং তারপর তিনি খানিকটা অপমানিত বোধ করলেন এবং তিনি যে সভাস্থল সেটা ছেড়ে বেরিয়ে গেলেন। পরবর্তীকালে মিডিয়ার সামনে তিনি আরও অনেকটা খোলসা করে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেছেন। তো আমি আমার ইউনিটকে ধন্যবাদ জানাই, সঙ্গে ধন্যবাদ জানাই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে হাল্লা বলে রয়েছেন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতায় ক্যালকাটা নিউজ স্টুডিও থেকে। আমি দেবাশিস চক্রবর্তী, আপনার সঙ্গে আজকে যতটা আপনি সময় দেবেন ততক্ষণ আপনার নানান না বলা কথা আমরা শোনার চেষ্টা করব। হুমায়ুনদা, আপনার সঙ্গে যারা প্যানেলে অংশগ্রহণ করছেন তাদের নাম এবং পরিচয় আপনাকে জানিয়ে দিয়ে একটু সঙ্গে আমাদের দর্শকদেরও, হয়তোবা আপনার সঙ্গে আজকে সরাসরি বাগবিতণ্ডায় জড়াতে পারেন তৃণমূল অফিসিয়াল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্তদা, আমি জানি না কি হবে, প্রদীপ্তদা আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো প্রদীপ্তদাকে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন শুভাশিস ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস মুখপাত্র। শুভাশিস দাকেও স্বাগত জানাবো। আমার সঙ্গে অনলাইনে আজকে এখন এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক এবং আলোচক। স্বাগত জানাই অমিতাভ দাকে। আর কিছুক্ষণের মধ্যে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে এসে পৌঁছবেন। আমি হুমায়ুন দাকে দিয়ে শুরু করি আজকে। হুমায়ুন দা, আপনি আজকে যখন আপনার ঘোষণা আসলো যে আপনার দল আপনাকে সাসপেন্ড করেছে, আপনি কনফার্ম হতে চাইছিলেন যে বিধায়ক পদটা তো আছে, তো পরে রিপোর্টাররা বললো হ্যাঁ বিধায়ক পদ থেকে নয়, আপনাকে আর সেইভাবে করাও যায় না বিধায়ক পদ থেকে। আপনাকে অপূর্ব সরকার, যার নাম আপনি বলেছেন, তিনি আপনাকে ডাকলেন সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মুর্শিদাবাদের বহরমপুরে। তারপর আপনি যখন সভাস্থলে, তখন আপনার বিরুদ্ধে সাসপেনশন জারি হলো কলকাতায় বসে, ফিরহাদ হাকিমের মুখ থেকে রাজ্যের মানুষ শুনল। এই ঘটনাটা এটা কেমন যেন অমিল লাগছে আমাদের কাছে। মানে আপনি সভায় গেলেন, তারপর আপনার আবার সাসপেনশন হলো, এর কারণটা কি মনে হয় আপনার? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কাল সন্ধ্যাবেলায় সার্কিট হাউসে বসেই এই চিত্রনাট্য তৈরি করেছেন। এই চিত্রনাট্যটা তৈরি করে জেলার যে অফিসিয়ালি সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে ডেকে এরকম অপূর্ব সরকারদের সামনে ঘরে থেকে বাইরে বেরিয়ে এসে তিনাকে বলেছিলেন যে তুমি সবাই থাকতে হবে না, তুমি কলকাতা চলে যাবে। তার আগেই আর একজন রঘুনাথগঞ্জের এমএলএ, রাজ্যের প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আকরুজ্জামান, তাকেও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখানে না থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও আমার সঙ্গে রাত্রি 10টার সময় অভিনয় করেছেন, চিত্রনাট্যের অভিনয় করেছেন অপূর্ব সরকার। আমাকে ফোন করে বলেছেন, আমার তার কল রেকর্ড আছে আমার কাছে, ফোন করে বলেছেন এবং আমার পাস ইস্যু হবে বা আমার নাম
ডায়াসে থাকার জন্য রাখা হয়েছে। সেটা রাত্রি 12টা পর্যন্ত নাম এসে যাবে। এটা সেন্ট্রালি কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর কোনো সভায় কে কে থাকবে, ডায়াসে কে কে থাকবে, সেটা কলকাতা থেকে কন্ট্রোলিং হয়। স্বাভাবিকভাবে রাত্রি 10টার সময় অপূর্ব সরকার আমাকে বলে যে আমরা যারা মঞ্চে থাকব তুমিও থাকবে, তোমার নাম এবং তোমার জন্য স্পেশাল তোমার ব্লক নেতৃত্বদের জন্য 25টা স্পেশাল কার্ড আমার ইস্যু হয়ে আছে। এটা কাকে দেব? আমার একজন ভাইপো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে থাকে, সে হাই স্কুলের টিচার মইদুল ইসলাম। আমি তাকে 25টা কার্ড দিয়ে দিতে বলি। যথারীতি 10:30টায় মইদুল আমাকে ফোন করে বলে যে চাচা আমাকে 25টা পাস দিয়েছে, এটা কী করবো? আমি বললাম তুই রেখে দে, আমাদের ব্লক নেতৃত্বরা যাবে তখন সকালে তাদের 10:30 11টার মধ্যে দিয়ে দিবি। সে যথারীতি দিয়ে দিয়েছে। 25টা পাস নিয়ে আমাদের যারা ব্লক নেতৃত্ব ভরতপুর 1, 2 এর তারাও যথারীতি মঞ্চে ছিল। তারপরে যখন আমি 11:15 বাজে তখন আমি স্টেডিয়ামে পৌঁছাই এবং যথারীতি আমার নাম ওখানে ছিল, লিস্টেড ছিল এমএলএ হিসাবে। আমি যখন যাই তখন পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে আমার নাম 17 নম্বর সিরিয়ালে ছিল। 17 নম্বর সিরিয়ালে ক্যারা দিয়ে আমাকে প্রবেশ করতে দিয়ে দেয়। আমি ওখানে গিয়ে যখন সেখানে এসপি ছিল, ডিআইজি ছিল, অনেক পুলিশ আধিকারিক ছিল, আইসি বহরমপুর ছিল, উদয়শঙ্কর ঘোষ, অনেকেই ছিল, সবাই আমার সাথে পরিচিত। আমি এসপির সঙ্গেও হ্যান্ডশেক করি, ডিআইজির সঙ্গেও করি এবং আরও উদয়শঙ্কর ঘোষের সঙ্গেও সৌজন্য কথা বলি। আরও কিছু পূর্বতন পুলিশ আধিকারিক তাদের সঙ্গেও কথা বলি। ইন দি টাইম আমার কাছে অপূর্ব সরকার আসে, এসে একটা জলের বোতল, 1/2 লিটার ক্যানলি জলের বোতল নিয়ে আসে এবং সেখানে আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে জল খাওয়ার জন্য। তা আমি ওর সঙ্গে হাতের থেকে জলের বোতলটা নিই এবং জল খাই। সেই সময় কিছু সাংবাদিক আমার দিকে ধেয়ে আসে আমার সঙ্গে রিয়াকশান নেওয়ার জন্য যে আমি এখানে ইনভাইট পেয়েছি কিনা। তা আমি তাদেরকে সাময়িক বলি, সিকিউরিটি অফিসাররা আসতে দিচ্ছিল না সেখানে, সাংবাদিকদের, ইলেকট্রনিক্স মিডিয়ার ক্যামেরা। তারপরেও আমি কিন্তু অপূর্ব সরকার একটু সাইডে হয়ে যাই। তখন কিছু সাংবাদিককে আমি বলি আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, আজকে সকাল 8টাতেও ফোন করেছে, তাই আমি এখানে এসছি। তারপরে তো আমি ওখানে ভেতরেই ছিলাম। পরে যখন আবার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে ফেয়াদ হাকিম এবং এই চেয়ারম্যান নিয়ামত শেখকে এবং আকরুজ্জামানকে পাশে নিয়ে আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ পাইনি। আর এই দলের এটাই সিস্টেম, 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে আমি তৃণমূলের হয়ে বেলডাঙ্গা একটা হলে তৃণমূলের হয়ে প্রচার করছিলাম, মিটিং করছিলাম। সেই সময় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যিনি 3 বছরেরও বেশি সময় জেলের ঘানি টেনে আসলেন, সেই মহাসচিব তখন সিদ্ধান্ত নিয়েছিলেন না আমাকে একদম আমরা জানি সেটা হুমায়ুনদা। কিন্তু এই যে লাস্ট টাইমে মানে যেটাকে আমরা বলি 11th আওয়ারে ডিসিশন নেওয়া বা এই যে আপনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, আপনার সবথেকে বড় কারণ কি মনে হয়? আজকে দলের থেকে বলা হচ্ছে যে দল বিরোধী কাজ এবং আপনার একটি বিশেষ পরিকল্পনা যেটা আপনি 6 তারিখে করতে চলেছেন। আপনার কি মনে হয় যে দল হঠাৎ করেই, খানিকটা হঠাৎ করে, তো আমরা বলবোই কারণ আপনার নামও লিস্টে রয়েছে, তারপর হঠাৎ করে সাসপেনশন, এটা কেন? এর পেছনে মূল কারণটা কি আপনার কি মনে হয়? প্রেসের এমএলএ ছিলাম, আপনি 182 জন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন মুকুল রায় আমাকে বিধানসভা থেকে লালবাতিওয়ালা গাড়িতে চাপিয়ে নিয়ে রাইটাসে, তখন আপনি বসতেন মুখ্যমন্ত্রী, রাইটাসে আপনার চেম্বারে আমাকে এন্ট্রি চেম্বারে গৌতম সান্যালের সামনে বসিয়ে রাখা হয়েছিল। আপনি প্রায় 35 মিনিট আমাকে কি বলেছিলেন আগামী দিনে বাংলার মানুষকে, বাংলার জনতাকে। আপনার সেই 12/11/2012 সোমবার বেলা 12টা থেকে 12টা 35 আপনি আমাকে কি কথা বলেছিলেন, কি ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন,
আমাকে মন্ত্রী আমি হতে চাইনি, আপনার কাছে কোনো কিছু চাইনি, শুধু বলেছিলাম আমি অধীর চৌধুরীর সঙ্গ ত্যাগ করছি, অধীর চৌধুরীর কংগ্রেস ত্যাগ করছি। ঘটনাক্রমে অধীর চৌধুরীর অনেক আগে থেকে আমি কংগ্রেস করতাম, 1982 সাল থেকে আমি কংগ্রেস করি। অধীর চৌধুরী 1989 সালে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসে জয়েন করে। তাহলে সেই দিক দিয়ে অধীর চৌধুরীর থেকে আমি কংগ্রেসের 7 বছর সিনিয়র ছিলাম। কিন্তু অধীর চৌধুরী কংগ্রেসে এসে 1991 সালে নবগ্রাম বিধানসভায় কন্টেস্ট করে 1600 ভোটে হেরে যায়। আমি কংগ্রেসের ইস্যুতে আসছি না, আপনি আমাকে একটা কথা বলুন যে আজকে সাসপেনশনের জন্য সবথেকে বড় এমন কি দল বিরোধী আপনি পদক্ষেপ নিলেন যার জন্য আপনাকে সাসপেন্ড হতে হলো? দল বিরোধী কিছু নাই, আমি মসজিদ করতে চেয়েছি। আমাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেস সেটা ওনারাই ভালো বলতে পারবেন। জেনারেল সেক্রেটারি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 5 দিন আগে আমাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের যে আইপ্যাক প্রতীক জৈন তিনি আমার সঙ্গে তাদের যে অফিস সল্টলেকে সেক্টর 5-এ প্রায় 2 ঘন্টা 1 to 1 আমাকে অনেক বুঝিয়েছিলেন যে আমাকে মসজিদের ইস্যু থেকে সরে আসতে হবে। আমি ওনাদেরকে প্রশ্ন রেখেছিলাম, আমি 12/2024 কলকাতায় বিভিন্ন মিডিয়ার সামনে যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জগন্নাথ ধাম না কি করেছেন দীঘাতে, সেদিনকে ভিজিটে ছিলেন। ঘটনাক্রমে আমি বিধানসভায় ছিলাম, শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিল যে মুসলিম কোনো বিধায়ক যদি 26-এ তৃণমূলের প্রতীকে জিতে আসে তাদেরকে আমি চ্যাংদোলা করে বাইরে রাস্তায় ফেলবো। তার প্রতিবাদে আমিও তাকে বলেছিলাম যে একটা বিধায়কের গায়ে হাত দিলে তোমাকেও আমি ঠুসে দেব। এটা আপনাদের সবই প্রমাণ। কিন্তু সেদিনকে আমি বলেছিলাম যে আমি বাবরি মসজিদ একটা শিলান্যাস করব 6 ডিসেম্বর 2025। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি এত বাধা, নেত্রীর যদি এটা নিয়ে এত আপত্তি, অভিষেকের যদি এত আপত্তি, তাহলে 12 মাস লাগলো হুমায়ুন কবিরকে ডাকতে আর সতর্ক করতে। 5 দিন আগে যে বার ছিল অভিষেককে জিজ্ঞেস করুন, প্রথমে প্রতীক জৈন আমাকে 11 তলায় 1 to 1 2 ঘন্টা আমাকে বুঝিয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি, আপনাদের দলের সব কিছু মানতে রাজি আছি, কিন্তু এই মুহূর্তে কোনো অবস্থাতেই আমি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান থেকে আপনাকে যে 2 ঘন্টা বোঝানো হলো এর মধ্যে মূল কথা কি বলা ছিল? যে মসজিদ তৈরি করা যাবে না? মূল হচ্ছে মসজিদ করা যাবে না, মসজিদ করতে পারেন, এমনি করতে পারেন, অন্য কোনো নামে করতে পারেন, বাবরি মসজিদ নামে কোনো মসজিদ করা যাবে না। আমি বলেছি যদি সুপ্রিম কোর্টের রায়ে দেখাতে পারেন যে মসজিদ করা যাবে না, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 2019 সালের নভেম্বর মাসে, সেই রায়ে পরিষ্কার করে বলা ছিল যে যেখানে অযোধ্যায় বাবরি মসজিদ অবস্থিত ছিল সেখানে বাবরি মসজিদের ভেঙে দেওয়ার পর 1992 সালের 6 ডিসেম্বর সেটাকে রিমুভ করে দেওয়ার পর তারপরে সুপ্রিম কোর্টের যে মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে, সেখানে জাজমেন্টে পরিষ্কার করে দেওয়া আছে যে ওটা রামলীলার জায়গা, কাজেই রাম মন্দির হবে। আর বাবরি মসজিদ তাটকে 5 একর জায়গা, অর্থাৎ 3 5 15 বিঘা জায়গা বাবরি মসজিদ করার জন্য সুপ্রিম কোর্ট দিতে বলেছে। তাহলে এনারা কি সেসব সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়েননি? তাহলে আমি যখন 12/12/2024 ঘোষণা করলাম, তাহলে ওনাদের যদি বাবরি মসজিদে এত বাধা আপত্তি, ওনারা শুধু মন্দির করে বেড়াবেন, শিলিগুড়িতে মন্দির করবেন, রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার জায়গা মন্দির করতে দান করবেন, ওখানে 250 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করবেন, 1700 কোটি টাকা দিয়ে সাগর মেলাতে সাধু সন্ন্যাসীদের যাওয়ার জন্য ফ্লাইওভার করবেন, আর মুসলমানরা আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করবে। মুসলমানদের জন্য মুখ্যমন্ত্রী কি করেছেন? আর ওই যে সেকুলারিজমের কথা বলছে ববি হাকিম, তাকে আমার প্রশ্ন, আপনি 1 বছর আগে বলেছিলেন হিন্দুদের জন্য যে মুসলমান হয়ে যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে তারা সৌভাগ্যবান, আর যারা অমুসলিম হয়ে পৃথিবীতে জন্মেছে তারা দুর্ভাগা। এ কথা কি? আমি আসবো আপনার কাছে, কিন্তু
আজকে আপনার বক্তব্যে আপনি বলেছেন যে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী, এবং আপনি এটাও বলেছেন যে তৃণমূলের তোলাবাজদের বিরুদ্ধে আপনার নতুন দল ঘোষণা হবে। হুমায়ুন, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে এই স্টুডিওতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র বা বিজেপি বা কংগ্রেস কি বলছে একটু আপনিও শুনুন। এরপর আমি চাইবো আপনি আমাদের সঙ্গে 7:55 পর্যন্ত আজকে প্যানেলে থাকবেন, এটা আমার অনুরোধ। আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর আপনার থেকে নেওয়া, আপনি একটু আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ। এবার আপনি দেখুন আপনার অ্যাভেলেবিলিটির উপর আপনি আমাদের সঙ্গে থাকবেন। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। বেশ, আমরা এতক্ষণ শুনছিলাম ভরতপুরের বিধায়ক, এখনো পর্যন্ত তো ডেফিনেটলি বিধায়ক হুমায়ুন কবির। প্রদীপ্তদা আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তদা, দলের থেকে দল বিরোধী কাজ এবং তার জন্য সাসপেনশন, এবং হুমায়ুনদার প্রথম পর্বের অংশ আপনি শুনলেন, যা যা উনি বললেন। দেখুন, আমি দলের বাইরেও একজন মানুষ, যে মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে, যে মানুষ শান্তি শৃঙ্খলা এবং একটা স্থিতাবস্থায় বিশ্বাস করে, যে মানুষ ভারতের সংবিধানকে মানে, যে মানুষ গণ্ডগোলের উত্তরণে উঠে মানুষের উপকারের জন্য কাজ করার কথা ভাবে। উন্নয়ন মানে হচ্ছে মানুষকে অঙ্গীভূত করো, উন্নয়ন মানে হচ্ছে সেই মানুষকে অঙ্গীভূত করে তার অংশীদারিত্বের ভিত্তিতে, তার সিদ্ধান্তের ভিত্তিতে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থা বিরাজ করো। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কাজী নজরুল ইসলামের আমরা গান গাই, যেখানে আমরা রবীন্দ্রনাথের গান গাই, আমরা রামকৃষ্ণের গান গাই, সারদা মায়ের গান গাই, যেখানে আমরা বলি যে আমরা সর্বধর্ম সমন্বয় করি। আমরা এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য, এমন কোনো বিশ্লেষণের দিকে যাওয়ার চেষ্টা করি না যেটা আমাদের দেশের, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে খণ্ডন করে। আমরা তোমাদের চ্যানেলে বসেও বিভিন্নভাবে হুমায়ুনদার নানান বক্তব্যে আমরা নাভিশ্বাস তুলে ফেলতে হয়েছে আমাদের। বিজেপি বারবার আক্রমণ করেছে যে উনি এই ধরনের বক্তব্য দিয়েছে, দল কি ব্যবস্থা নিয়েছে। এই প্রশ্ন তোমরা বারবার করেছো যে দল কেন ব্যবস্থা নিচ্ছে না। যে হুমায়ুন কবির আজকে বললেন যে গলা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো বা ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এই কথা উনি বলছেন, দল কেন ব্যবস্থা নিচ্ছে না। দল ওনাকে বারংবার সাসপেন্ড করার কথা, আগে তিনবার ওনাকে শোকজ করেছে, ওনাকে বিরত থাকতে বলেছে, এবং ওনাকে আজও উনি নিজে স্বীকার করলেন যে কোনো একটা জায়গায় ওনাকে ডেকে নিয়ে গিয়ে বলা হয়েছে যে দাদা আপনি করুন, অবশ্যই আপনি মসজিদ করুন, কিন্তু এমন কোনো বিতর্কিত নাম দেবেন না যে বিতর্কিত নামের জন্য বা যে বিতর্কিত বিষয়ের জন্য আজকে ভারতের রাজনীতিতে এত বড় একটা সমস্যা হচ্ছে। অবশ্যই ওনার রাজনৈতিক নেতৃত্ব একটা আলাদা গুরুত্বের জায়গা রাখে এবং সেটা পশ্চিমবঙ্গবাসী জানে। সেই কারণেই উনি খুব সহজে তৃণমূলে একটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন, আবার বিজেপিতেও উনি গিয়েছিলেন, আবার ওনাকে ফেরারও জায়গাটাও করে দেওয়া হয়েছে, কারণ ওনার রাজনৈতিক নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং আইনেরও ফাঁক আছে। 1985 সালের যে আইন, যেটা দলত্যাগ বিরোধী আইন, তার যে ফাঁক, যেটা ভারত সরকার আজ অব্দি ঠিক করতে পারলো না, সেখানেও উনি সুযোগটা পেয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এই যে হুমায়ুনদা, যাকে আমরা একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব জানতাম, শুধু ধর্মের উস্কানিতে কেন এমন একটা জায়গা তৈরি করলো যাতে আমাদের এই বিশৃঙ্খলার মধ্যে পড়তে হলো, যাতে আমাদেরও আজকে প্রশ্নের মধ্যে পড়তে হচ্ছে যে হুমায়ুনদার মতন একজন নেতৃত্ব, যার একটা যোগ্যতা আছে, যার একটা গ্রহণযোগ্যতা আছে, তাকে এরকমভাবে সাসপেন্ড করতে হচ্ছে। তার কারণ বিশৃঙ্খলা, তার কারণ আমাদের সর্বধর্ম সমন্বয়ে সমস্যা, তার কারণ আমরা বারংবার তাকে শোকজ করার পরেও, তার এই উত্তর দেওয়ার পরেও যথাযোগ্য তার এই শৃঙ্খলার মধ্যে না আসা। তার মানে আপনি বলছেন যে এই বাবরি মসজিদ তৈরি হলে বা 6 তারিখ দিনটাকে বাছাই করার, এটা অলরেডি পাল্টালেই তো হয়ে যেত। প্রেস কনফারেন্সে অলরেডি পরিষ্কার। মনিদা, আপনি কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রীকে হুমায়ুনদা এর আগের একটা প্রেস মিটে উনি আরএসএস মুখ্যমন্ত্রী বলেছেন, আবার অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে এটাও বলা হয়েছে যে উনি নাকি বিজেপির সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলছেন। মনিদা। হ্যাঁ, নমস্কার। এখানে আমাদের কবির সুমনদা আছেন, হুমায়ুন কবিরদা আছেন, আর আমরা এই উল্টো দিকে যারা বসে আছি, মণিকাঞ্চন পাল প্রথম থেকে ভারতীয় জনতা পার্টি করে, প্রদীপ্তদা অধ্যাপক মানুষ প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করে, শুভঙ্কর দা প্রথম থেকে কংগ্রেস পার্টি করে। একমাত্র আপনি একজন ব্যক্তিত্ব উল্টো দিকে, যিনি তিনটে পার্টি করার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ 3টে পার্টিতে যখন আপনার ঠিকঠাক মতো জায়গা তৈরি করতে পারেননি, তখন একটা নতুন ইস্যু তৈরি করেছেন। এটা আপনার কোনো দোষ নেই। আমার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসা ছাপ, তিনি যে ইতিহাস আপনাকে শিখিয়ে গেছেন, সেই ইতিহাসকে সামনে রেখে আপনি লড়ছেন, আপনার কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। বাবরি মসজিদ বা বাবরি ধাঁচা
মসজিদটা তো কোনো সময়ই ছিল না। বাবরি মসজিদ কথাটা তো মাদ্রাসা সাহেব শিক্ষামন্ত্রী এনেছে এখানে, ওটা তো বাবরি ধাঁচা ছিল, একটা মন্দিরকে ভেঙে তৈরি করা হয়েছে। নাম্বার ওয়ান, আমার প্রশ্ন আপনার কাছে, খুব সাধারণ মানুষের প্রশ্ন, আপনি কি মনে করেন যে বাবর ভারতবর্ষে মোট 4 বছর ছিল সর্বসাকুল্যে, এবং তার যখন শরীর খারাপ হয়েছিল তিনি বলেছিল আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, উজবেকিস্তানে যেতে চাই, আর উজবেকিস্তানে যেতে গিয়ে কাবুলে তার এখনও কবর আছে, কবরস্থান আছে তার। অর্থাৎ যে ভারতবর্ষকে নিজের দেশ হিসাবে মানেনি সেই বাবরের বংশধর আপনি আপনি কি স্বীকার করেন? আপনার সময় আসলে বলবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বলবেন যে বাবর বা বাবরের বংশধররা কোটি কোটি হিন্দুকে কোতল করেছে দিনের পর দিন, আপনি সেই কোতলকে সাপোর্ট করেন? আপনি সেই বংশধরের, সেই বংশের উত্তরাধিকারী যারা দীর্ঘদিন ধরে ভারতীয় হিন্দুদের কোতল করেছে? নাম্বার থ্রি, এই যে উনি যে বলছেন রাম মন্দিরের জায়গায়, রাম মন্দির মুভমেন্ট এমন একটি মুভমেন্ট যে স্বাধীনতা সংগ্রামের পর কন্যাকুমারী থেকে কাশ্মীর আর গুজরাট থেকে মণিপুর সকল জায়গার হিন্দুরা সব একত্রিত হয়েছিল, একমাত্র মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের পর একমাত্র মুভমেন্ট। এর সাথে আপনি কাকে গুলিয়ে দিতে না, কিন্তু আজকে মনিদা, আজকে বলা হচ্ছে যে আপনাদের একটা মদত রয়েছে ভোটকে সেগ্রিগেট করবার ক্ষেত্রে, বিজেপির একটা ভূমিকা রয়েছে। আমি কিন্তু বংশধর বা ব্যক্তিগত আলোচনায় আমি একেবারে আসবো না। উনি কেন করেছেন, উনি কেন বাবরি মসজিদ নামটাতে স্টিক করে আছেন, এর ব্যাখ্যা হুমায়ুন কবির দিতে পারবেন, এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব। আমি বলছি তো, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, এবার না আমার বিষয় রাখলাম না, তুমি কেটে দিলে মাঝখানে। বিষয়, রাম মন্দির তৈরি করা কোনো সময় ভারতীয় জনতা পার্টির ভোটের ইস্যু ছিল না, যখন আমাদের কিছু ছিল না। বেশ, তখন আমরা করেছি। আর একটা লাইন বলতে দাও। আর আমার কবিতা হুমায়ুনদের কাছে আরেকটা প্রশ্ন, যে রাম মন্দির তৈরি করার পরে উত্তরপ্রদেশের ইকোনমি এমন চেঞ্জ হয়েছে যে অযোধ্যায়, কিন্তু মন্দির বিতর্ক নয়, এটা হচ্ছে ওনার দল বিতর্ক। প্লিজ, আমার সেটা প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে বাবরি মসজিদ তৈরি করার যে ইকোনমি চেঞ্জ হবে। বেশ বেশ, আমি আবারও বলছি যে হুমায়ুনদা যা করছেন, যে কারণে হুমায়ুনদার আজকে আমাদের সঙ্গে এই সম্পর্কটা দাঁড়ালো, ঠিক সেই কারণটাই তো আজকে বিজেপি করে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু বিজেপিতে বলার কেউ নেই, এই জন্যই তৃণমূল দল আলাদা। এই কারণেই তৃণমূল দল সবার থেকে আলাদা, কারণ তৃণমূল দল একটা সর্বধর্ম সমন্বয়ের ওপর বিশ্বাস করে, ভারতের যে সেকুলার ফ্লেভার, সেই সেকুলার ফ্লেভারকে বিশ্বাস করে। এবং আবার কথা বলছি, না না ঠিক আছে, দুজনের মধ্যে গন্ডগোল করলে অসুবিধা। তোমার সময় আমি তো বাকিরা রয়েছেন, মানুষে মানুষে এক এক করে আমরা রাখবোই না এখানে। আমরা প্লিজ একটা মিনিট না না না, আমি সরাসরি আরেকবার, আমি একটা মিনিট আমি আবারও হুমায়ুন কবিরের কাছে যাব। প্লিজ একটা মিনিট সুভাষিস দা। হ্যাঁ, আমরা জাতীয় কংগ্রেস ভারতবর্ষের বুকে মন্দির মসজিদ নিয়ে বিবাদে নেই। ভারতবর্ষের ইকোনমি কিভাবে গ্রোথ হতে পারে, ভারতবর্ষের বেকাররা কিভাবে ভারতবর্ষের বেকাররা হাতে চাকরি পেতে পারে, এইগুলো নিয়ে আমরা ভাবছি। হুমায়ুন কবির যখন কংগ্রেসে ছিল, আমি ডিস্টার্ব করবো, আমার একবারই কথা, এই মুহূর্তে এই যে সাসপেনশনের যে কারণ, আজকে একটা মিনিট, সাসপেনশনের কারণ হিসাবে ফিরহাদ হাকিম কি বলেছেন একবার শোনাবো, শুনুন। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। আমাদের আবার 6 তারিখেই বা কেন হুমায়ুন ভাই কেন
অন্য নাম দিলেন না, অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হিমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। ৯৯ সালে বাবরি মসজিদের যে ডেমোলিশিং হয়েছে তার দায় কার? বিজেপি। সেই একেবারে আমি চলে যাব, অমিতাভ দা আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, এখানে এই যে পরিস্থিতি যে তৈরি হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি মন্দির বা মসজিদ ইস্যু আসবো না, কিন্তু নামে সমস্যা তৃণমূল কংগ্রেসের এবং জায়গা নিয়েও সমস্যা, আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে। অন্যদিকে হুমায়ুন কবির তিনি আজকে লাইভে উপস্থিত রয়েছেন। আমি বলবো যে আপনার এই প্রজেকশনের দিকে আপনি এগোতে আদতে পারবেন কিনা, প্রশাসন আপনার সঙ্গে আপনাকে ফ্রি জোন দেবে কিনা শান্তি শৃঙ্খলার সঙ্গে। আপনি আপনার মসজিদে আজকে আপনি সকালেও বলছিলেন যে এটা তৈরি করব, আমি করবই, একদম 100% আপনি স্ট্রিক্ট ছিলেন নিজের পয়েন্টে, সেটা পৌঁছতে পারবেন কিনা। এবং এটার পাশাপাশি আপনি নতুন দল তৈরি করার কথা বলেছেন, এটা কেন বলেছেন আমি আপনার থেকে জানবো, জেনে আমি তারপর অমিতাভদার কাছে যাব। একটা বিরতির পর দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। সিরাজউদ্দৌলা মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না, কিন্তু তুমি সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। হুমায়ুন দা, আপনি নিজেও বলেছেন যে আপনার যে নতুন দল হবে সেটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে মাথায় রেখেই হবে। আমি আপনাকে দুটো প্রশ্ন করব, যে আপনি মসজিদ নির্মাণের নাম, স্থান এবং ডেট, আপনি নাম, স্থান এবং ডেট এই তিনটেতে এখনো পর্যন্ত অনড় আছেন কিনা, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, আপনি বলেছেন বিজেপির বিরুদ্ধেও লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব, কেন? এই দুটো প্রশ্ন, তারপর আমি অমিতাভদার কাছে যাব। ঠিক শুনেছেন, আমার আজকে 4 তারিখ সন্ধ্যা, আগামীকাল 5 তারিখ, 6 তারিখ শনিবার বেলা 12টায় NH 34 সংলগ্ন ছেতিনিয়া একটা প্রাইভেট স্কুল আছে, স্কুলের পাশে আমার ট্রাস্টের ল্যান্ড খরিদ করা আছে। সেখানে আমি বলেছি ভিত্তি স্থাপন করব। কাজ কবে শুরু করব? 3 বছর সময় নিয়েছি। 3 বছরের জায়গায় 4 বছর হতে পারে, কিন্তু বাবরি মসজিদ তৈরি করা হবে। তার সঙ্গে সঙ্গে অনেক ইসলামিক ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমাকে সাজেশন দিয়েছে। মুর্শিদাবাদ জেলার মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পায় না। এত বড় একটা জেলায় একটা বহরমপুরে মেডিকেল কলেজ আছে, সেই কলেজে যে কেউ রুগী ভর্তি হলে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে রাখা হয়, আর ডাক্তাররা ব্যক্তিগত চেম্বার চালানোতে ব্যস্ত থাকে। এখানকার CMH বলুন আর স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত আধিকারিকরা বলুন, তারা সরাসরি তৃণমূলের নেতৃত্বের প্রতি আস্থাভাজন হয়েই এই সমস্ত মানুষের প্রতি আনজাস্টিস বা অবিচার চালিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। পাশাপাশি আমি আগেই বলেছি
যে উনি দাঙ্গা চান না, আমিও দাঙ্গা চাই না। আমি 1982 সালে যখন প্রথম কংগ্রেস দলে জয়েন করেছিলাম তখন প্রয়াত আব্দুস সাত্তার সাহেব বিরোধী দলনেতা ছিলেন, অতীশচন্দ্র সিনহা কাদির বিধায়ক ছিলেন এবং তিনাদের হাত ধরেই আমি প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক ছিলেন, তিনাদের হাত ধরেই 1982 সালে আমি কংগ্রেসে জয়েন করি। ঘটনাক্রমে সেই সময় ডিআইজি ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের রমেন ব্যানার্জি। 1982 সালের 13ই আগস্ট এই আমার নারকেল বাড়ি, আমি যে গ্রামে ভূমিষ্ঠ হয়েছি, আমি সেটা বুঝলাম। আমি ইতিহাস অতীতে আমি যেতে চাইছি না আজকে, কারণ সময়টা যেহেতু সীমিত হুমায়ুনদা। তাহলে আপনি দুটো কথা বললেন, এক হচ্ছে আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন 6 তারিখেই এবং বাবরি মসজিদ তৈরির জায়গাটা আপনি স্ট্রিক্ট থাকছেন, একই নাম থাকবে। দ্বিতীয়ত আপনি বলুন আপনি যে নতুন দল তৈরি করবেন, আপনি বিজেপির বিরুদ্ধে লড়বেন, ঠিক আছে, এটা আপনার একটা অবস্থান পরিষ্কার। তৃণমূলের কাদের বিরুদ্ধে আপনার লড়াই বেসিক্যালি? মুহূর্তেই শ্রী সুধাকর এসপি ছিল মুর্শিদাবাদ, সেই সময় এখানে মিয়াগ্রামে একটা দাঙ্গা হয়েছিল, সেখানে একজন মুসলিমকে আমি সেটা বুঝতে পারছি, আমি অমিতাভদার কাছে একবার যাই, চট করে আমি তারপর প্রদীপ্তদার কাছে আসবো। অমিতাভদা, এই যে শুনলেন, এই অবস্থায় শান্তি শৃঙ্খলা এটা হচ্ছে সব থেকে বড় ইস্যু যেটা রাজ্য সরকার সামনে রাখছে, যে শান্তি শৃঙ্খলার ইস্যুতে সম্প্রীতি রক্ষা করার স্বার্থে হুমায়ুন কবিরকে যে পদক্ষেপ, তাকে টলারেন্স দেওয়া যায় না। কি মনে হচ্ছে? দেবাশিস, আমার প্রচন্ড জ্বর, গলায় খুব ব্যথা, কিন্তু অনুষ্ঠানের গুরুত্ব বুঝে বসেছি, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করেন আশেপাশ থেকে। বিষয়টা হচ্ছে খুব মাথায় রাখতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের জন্য দ্বিতীয় স্ট্রোক। প্রথম স্ট্রোক ছিল হচ্ছে মৃত্যুবিহীন 2000-এর ওপরের বুথ, দ্বিতীয় স্ট্রোক এটা। প্রশান্ত কিশোর যে ভূমিকা পালন করেছেন বিহারের নির্বাচনে, হুমায়ুন কবির সেই ভূমিকা পালন করতে নেমেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কারণ সাম্প্রতিককালে ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগবাজি সংখ্যালঘুদের একটা ব্যাপক অংশকে অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে। এই ক্ষুব্ধ অংশের জনগোষ্ঠী মুর্শিদাবাদে সালারে একটি সভায় মিলিত হয়ে তারা ব্যাপকভাবে জানিয়েছেন তারা এই সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিগবাজি খাওয়ার প্রতি তারা শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই ভোটগুলো যাবে কোথায়? যদি এরা তো স্বভাবত কারণে, রাজনৈতিক মেরুকরণের কারণে বিজেপির পকেটে যাবে না, তাহলে যাবে কোথায়? কংগ্রেস কিংবা বামের পকেটে গেলে এই সরকার বিপদে পড়তে পারে। অতএব একটা পাল্টা শক্তি যারা এই ভোটটাকে কনসলিডেট করবে নিজের অনুকূলে, তার জায়গা তৈরি করবার জন্য হুমায়ুন কবিরের মতো লোককে দরকার। তার কারণ এটা খুব স্পষ্ট, যত দুনিয়ার যত দল বদলু, যত উশৃঙ্খল দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে ব্যক্তিমাত্র প্রচার করা লোকজন, দে আর ফিট ফর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এদেরকেই চিরকাল জায়গা দিয়েছে, এদেরকেই চিরকাল গুরুত্ব দিয়েছে। আপাদমস্তক স্ববিরোধিতায় ভরা একটি দল, মনীশ গুপ্তকে মন্ত্রী করার উদাহরণ থেকে শুরু করে ভুরি ভুরি এমন উদাহরণ দিয়ে দেওয়া যায়। সুতরাং সেই দল থেকে আজকে হুমায়ুন কবিরের এই সো কল্ড বিদ্রোহের কুনাট্য, অলিক কুনাট্য, এতে যদি কেউ বিশ্বাস করেন রাজনৈতিকভাবে তিনি হরাকিরি বা আত্মহত্যার দিকে যাচ্ছেন, জেনে রাখবেন শুধুমাত্র বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে যাতে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের কারণ হয়ে না দাঁড়ায়, তাকে অন্যদিকে চ্যানেল করবার জন্যই হুমায়ুন কবির আজকে এই ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। এর পেছনে যে টাকা পয়সা, সাংগঠনিক শক্তি, অন্যান্য সহযোগিতার দরকার হবে, সেগুলো আইপ্যাকই তাকে যোগাবে। যে 2.5 ঘন্টার মিটিং এর কথা তিনি এইমাত্র বললেন, শুধু এজেন্ডাটা বলবার সময় অন্য এজেন্ডা ঠেলে দিলেন মিডিয়ার সামনে। বাস্তবত ঘটনাটা এটাই, এটা আইপ্যাকেরই সিদ্ধান্ত অনুযায়ী এই গোটা রোল প্লে করতে নেমেছেন হুমায়ুন কবির। এর কোনো দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে না। 3 নম্বর কথা, যদি কেন্দ্রীয় সরকার স্পষ্ট একটা মিনিট আমি এই জায়গাটা একটু নিয়ে নিই প্রদীপ্তদার থেকে। প্রদীপ্তদা প্লিজ। হুমায়ুনদা আমি আসছি আপনার কাছে। হুমায়ুনদা আমি আসছি। তৃণমূল কংগ্রেস প্রতিনিধি বলছেন রাজনৈতিক বিশ্লেষণ ছেড়ে, অধ্যাপনা ছেড়ে একটা তোতা পাখি নিয়ে বসে যাওয়া। উনি যেমন ডিস্টার্ব হবেন না বলেছেন, আমিও চাই না ডিস্টার্ব না করতে, আমিও চাই না ডিস্টার্ব না হতে, আমিও গণতান্ত্রিক ক্ষেত্রে ডিস্টার্ব না হতে চাই। যে কথা নিজে বলেছেন, জ্বর আছে আরো জ্বর বেড়ে যাবে, জ্বর আছে আরো জ্বর বেড়ে যাবে, গলা ভেঙে যাবে। কাইন্ডলি চুপ করো, কাইন্ডলি চুপ করো, কথা শুনবে আগে। আমার বলকে বাজে কথা বলার আগে তোমার 10 বার কথা ছিল। এবার জ্বর কোথায় গেল? এবার জ্বরটা কোথায় গেল? বোঝা যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন সিপিএম যে নিজে জ্বরের কথা বললো কেউ ডিস্টার্ব করবে না, সে এখন গলাবাজি করে যাচ্ছে। তার মানে কতটা মিথ্যাচারে ভরা, সবিরোধিতায় ভরা প্রমাণ হয়ে যাচ্ছে যে সবিরোধিতায় ভরা একজন অধ্যাপক
একেবারে তোমার এই চিৎকারটাই প্রমাণ করে দিচ্ছে একেবারে আমি ঠিক জায়গায় হিট করতে পেরেছি। তুমি আজকে যে গেমটা খেলতে বসেছো, যে সাধু ভাষায় যে সম্বোধনে এখানে গেমটা সাজানোর চেষ্টা করছো, আসলে তার ধাঁচাটা ভেঙে গেছে। স্পষ্টভাবেই বলছি, আবারও এখানে পরিষ্কার এই 2026-এর নির্বাচনে সংখ্যালঘু ভোটকে, বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে সরিয়ে নেওয়ার, চুরি করবার, ডাকাতি করবার, লুট করবার রাস্তা হিসেবে এই জায়গা সুনিশ্চিত করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করেছেন হুমায়ুন কবিরকে। এছাড়া দ্বিতীয় কোনো লাইন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান্টেড গেম খেলছেন হুমায়ুন কবির। আমি হুমায়ুন কবিরের সামনে মুখের উপর বলে দিলাম, ছড়িয়ে না যে একটা বিরতি নেব, বিরতির সময় হচ্ছে, বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। আবারও আমরা একবার সুভাষিসদার কাছে যাব এবং হুমায়ুনদার কাছে যাব। হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুনদা, আপনার কাছে আমার প্রশ্ন, যে নতুন দল তৈরি করে আপনার লড়াই কাদের বিরুদ্ধে হবে? তৃণমূলের কাদের বিরুদ্ধে, বিজেপির কাদের বিরুদ্ধে? আপনি অতীত ইতিহাসে যাচ্ছেন, আমাদের সময়টা কম, সেই কারণের জন্য আপনাকে ফিউচার এজেন্ডাগুলো আমরা বলতে অনুরোধ করছি যে কার বিরুদ্ধে লড়াই। এবং আপনি আজকে উল্লেখ করেছেন যে দলের মধ্যে তোলাবাজ প্রসঙ্গ, আরএসএস, মুখ্যমন্ত্রী ইত্যাদি একাধিক বক্তব্য রেখেছেন, সেই জায়গাগুলোকে ক্ল্যারিফাই করুন আরেকবার। আমি চাইব একটা বিরতির পর আবারও আপনার কাছে যাচ্ছি, সঙ্গে থাকুন। হুমায়ুন, আমার একটা জিনিস মনে হচ্ছে এখন এই মুহূর্তে, যে 6 তারিখ আপনি যে পরিকল্পনা নিচ্ছেন, এই পরিকল্পনায় এগোলে প্রশাসন আইন শৃঙ্খলার কথা ডেফিনেটলি মাথায় রাখবে, এবং সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি আইন শৃঙ্খলাকে মাথায় নিয়ে প্রশাসনিক সমস্ত নিয়ম মেনে আপনার এই প্রোগ্রাম সফলভাবে করতে পারবেন, নাকি আপনি গ্রেপ্তারও হয়ে যেতে পারেন? কারণ আপনি এরকম একটা সম্ভাবনার কথাও জানিয়েছেন এর আগে। দেখুন, আইন শৃঙ্খলাকে আমি সবসময় সম্মান করি। রাজ্য পুলিশ বা জেলা পুলিশ, তারা ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্বে আছেন। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে, কেউ যদি দাঙ্গাতে প্ররোচনা দেয়, কেউ যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী না চলে সংবিধানকে, কনস্টিটিউশনকে কেউ যদি চ্যালেঞ্জ করে, নিশ্চয়ই তার বিরুদ্ধে যে কারবাই করা উচিত, তার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া উচিত সেটা নেবে। মাননীয় রাজ্যপাল যে ভাষায় আমাকে হোম অ্যারেস্ট করার জন্য বলেছেন, আমি মনে করি এটা বিজেপির দ্বারা পরিচালিত না। উনি যে বোস যিনি আছেন আমাদের রাজ্যপাল, তিনি আমার মনে হয় যে এটা কোনো তৃণমূলের নেতার সঙ্গে যোগসাজশ করে আমার বিরুদ্ধে এই অর্ডারটা বা এই চিঠিটা করেছেন। কারণ কোনো বিজেপির নেতা যদি এরকম করতো, তাহলে আমার মনে হয় এতক্ষণ বিজেপির নেতাদের কথায় বা বিজেপির নেতার কথাই, ওই রাজ্যপালের কথায় আমি গ্রেপ্তার অলরেডি হয়ে যেতাম। কিন্তু আমাকে নরমে গরমে বোঝানোরও চেষ্টা চলেছে, আমাকে সমঝানোরও চেষ্টা চলেছে, আমাকে প্রখ্যাত হুমকিও দেওয়া হয়েছে। আমি এসব হুমকিকে কোনো কিছু মনে করিনি। আমার একটাই এজেন্ডা, আমাকে দল বহিষ্কার করে দিয়েছে, আমি দলকেও বাই বাই করে দিচ্ছি। আমি আগামী দিনে বিধায়ক পদ থেকে রিজাইন করে দেব, আমি একটা সাধারণ মানুষ হয়ে যাব। আমি একটা দলের উদ্বোধন করব 22শে ডিসেম্বর বহরমপুরে। সেই দলের আমি পশ্চিম বাংলার যে দল, নতুন দল মানুষের সামনে আসছে, সেই দলের আমি পশ্চিম আপনি বিধানসভায় লড়বেন এবং 135টা আসনে প্রার্থী দেবেন বলেছেন। এই জায়গায় কি এখনো পর্যন্ত একই রকম ভাবে আপনার অবস্থান? হ্যাঁ, আমি কুচবিহারের মেখলিগঞ্জ, যেখানে পরেশ অধিকারী প্রাক্তন মন্ত্রী ফরওয়ার্ড ব্লক করতেন, তিনি এই রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। তার মেয়ের দুর্নীতির জন্য যাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল, সেই মেখলিগঞ্জ থেকে শুরু করব সিট দেওয়া। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার 5টা সিট, এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বিভিন্ন 2 মেদিনীপুর, টোটাল 294টা সিটের মধ্যে আমার পার্টি, আমার যে পার্টি লঞ্চ করছি, সেই পার্টি থেকে আমি 135টা সিটে কন্টেস্ট করব। কটা জিতবো কটা হারবো
সেটা ভবিষ্যতে কথা বলবে। আম জনতা যদি আমাকে আশীর্বাদ করে, মানুষ যদি আমাকে পছন্দ করে। আমার প্রশ্ন যে এতগুলো টাকা আসবে কোথা থেকে? বাবরি মসজিদ করতে গেলে টাকা লাগে, প্রার্থী দিতে গেলে টাকা লাগবে। এই টাকা ফান্ডিং করছে কে? আরএসএস না বিজেপি? নাহলে পরে এত বড় ভেঞ্চারে নামছেন কি করে? প্রথম কথা হলো যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির যদি এটা করতে যায়, যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে হুমায়ুন কবির তার জন্য রাজনৈতিক ডিভিডেন্ড নেবে। সমাজকে বলবে বাবরি মসজিদ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে না, বিজেপির সুবিধা হবে। এই বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য হচ্ছে হুমায়ুন কবির। না, আমার তো মনে হচ্ছে হুমায়ুন কবির আর অমিতাভ দা একই রকম লোক। যেমন হুমায়ুন দা প্রথমে একটা ইস্যু নিয়ে শুরু করলেন, ধর্ম ধর্ম ধর্ম, তারপর হট করে হাসপাতাল হাসপাতাল হাসপাতাল, ফিরহাদ হাকিম মধ্যিখানে বলেছিল তাই। আর অমিতাভ দাও শুরু করলো, আমার জ্বর হয়েছে, আমার গলা ব্যথা হয়েছে, আমায় যেন কেউ ডিস্টার্ব না করে। যেই একটা বিতর্কিত কথা বললাম, অমিতাভ দা তেড়ে ফুড়ে নেমে গেল, ওই সিপিএম এর চরিত্রের মতন আর কি, যেখানে পুরোপুরি মতাদর্শগত বিচ্যুতি ঘটে। একবার 1, 2, 3 চুক্তির জন্য দলত্যাগ করে, আবার বলে 70,000 লোক আগে মারা গেছিল সেটা, আবার দেখা গেল 2011 পরে এসে হয়ে নিয়ে নেয়। এইখানেই বোঝা যাচ্ছে। এবার দেখো আবারও গলা বন্ধটা শেষ হয়ে গেছে। ছোট করেই বলছি, এই হুমায়ুন কবিরকে এদের দল এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার হ্যাটট্রিক করলো। এই যে সাসপেন্ড করার হ্যাটট্রিক করলো, গলা ব্যথা নিয়ে তো বলেনি, জ্বর নিয়ে তো বলেনি, অবান্তর কথা নিয়ে তো বলেনি। এতদিন ধরে আমি তোমাকে চিনি প্রদীপ্ত, টিভি চ্যানেলে তোমাকে কোনোদিন এত উত্তেজিত দেখিনি। না না, উত্তেজনা আমার দলকে সামনে বলবে আর নিজে দ্বিচারিতা করবে, তাহলে উত্তেজনার কি আছে? তুমি খুব ভালো করে বিচারিতা করার কি আছে? এত কিছুক্ষণ আগে বললে যে আমার গলা ব্যথা, বলতে পারবো না, আর তুমি কথা পাখি নিয়ে বসো না। আমার দল কিভাবে ক্ষমতায় এসেছে, আমার দলকে এরকম বলার কোনো অধিকার তোমার নেই। মানুষের ভোটে যে দল ক্ষমতায় এসেছে 45% বেশি ভোট পাচ্ছি, আমাদের মানুষ বারবার ভোট পাচ্ছে, ফলে আমাদের এইখানে ভোটের বিশ্লেষণ করা যেতে পারে। একটা রাজনৈতিক দল যারা শত শত কোটি কোটি মানুষের ভোট পেয়ে আসছে, সেই রাজনৈতিক দলকে বাজে কথা বলা, বেশ, হাতে আর সময় নেই, হাতে সময় নেই, কিন্তু হাতে সময় নেই, হাতে সময় নেই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বেশ আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। তবে অর্থের উৎস কোথার থেকে আসবে, সুভাষিস দার প্রশ্নের উত্তর নেওয়ার সময় থাকলো না, আজকে এখানে শেষ করবো। পরবর্তীকালে নিশ্চিতভাবে এই ইস্যু যেহেতু চলবে, আরো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টা। আজকে এখানে শেষ করছি। মণিদাকে, পাশাপাশি প্রদীপ্ত দাকে, সুভাষিস দাকে এবং আমাদের সঙ্গে থাকা অমিতাভ দাকে অনেক ধন্যবাদ। নমস্কার।